হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। সেটা হচ্ছে ফাঙ্গাস, মানে ছত্রাক নিয়ে আমরা এখানেতে কথা বলবো। ছত্রাক বললে সবার প্রথমেতেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে মাশরুম, অর্থাৎ ওই ব্যাঙের ছাতা টাইপ অফ জিনিসগুলো। তো ছত্রাক নিয়ে কথা যখন বলছি, অবভিয়াসলি আমি যখন ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে বর্ষাকাল। তো এই বর্ষাকাল হচ্ছে ছত্রাক জন্মানোর সব থেকে বেশি আদর্শ সময়। দুটো এইচ মনে রাখতে হবে, হট আর হিউমিড। গরম এবং ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদার হচ্ছে ছত্রাক জন্মানোর জন্য সব থেকে বেশি আদর্শ সময়, হট অ্যান্ড হিউমিড সিজন। সেই জন্য তোমরা দেখতে পাবে যে এই মনসুন এনভায়রনমেন্ট যখন আর কি রয়েছে, মানে একটা বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, সঙ্গে একটা গরম ভাব, তখন কিন্তু ছত্রাক বেশি করে জন্মায়। আর ছত্রাক কখন কোথায় জন্মে থাকে, কখন জন্মে থাকে তো আমরা পড়লাম, আর কোথায় জন্মায় সেগুলো নিয়ে একটু একটু করে আমরা এবার ডিসকাস করব। তাহলে সবার প্রথমেতে যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে ছত্রাক জন্মানোর জন্য এনভায়রনমেন্টে দুটি কন্ডিশন লাগে, হিউমিড কন্ডিশন অ্যান্ড হট কন্ডিশন। দিস কন্ডিশনস আর এসেন্সিয়াল। নাম্বার ওয়ান, এবার ফাঙ্গাসের মোড অফ নিউট্রিশন নিয়ে কথা বলবো, মানে কিভাবে পুষ্টির ধরন। তা আমরা দেখি যে ফাঙ্গাস সাধারণত পচা গলা জিনিসের ওপর জন্মায়। হয়তো দুদিন ধরে টেবিলের ওপর কোনো একটা রুটি পড়ে রয়েছে বা পাউরুটি পড়ে রয়েছে, তার উপর একটা হালকা ছাই কালারের কিংবা কালো কালারের একটা আস্তরণ পড়ে গেল। তো এই যে জিনিসটা জন্মাচ্ছে পচা গলা জিনিসের ওপর, এগুলো হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাসের মোড অফ নিউট্রিশন যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা ফাঙ্গাসকে কখনো অটোট্রফ দেখব না। মানে ফাঙ্গাস নিজের খাবার কিন্তু নিজে কখনোই বানাতে পারে না। সমস্ত যা ফাঙ্গাস আমরা স্টাডি করব, সমস্ত ফাঙ্গাস হচ্ছে হেটেরোট্রফিক মোড অফ নিউট্রিশন শো করে থাকে। অর্থাৎ ফাঙ্গাসের মোড অফ নিউট্রিশন হচ্ছে হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে কি, ফাঙ্গাস খাবার কিন্তু নিজে বানাতে পারে না, অপরের থেকে খাবারকে কালেক্ট করে থাকে। এবার বিভিন্নভাবে খাবার কালেক্ট করে থাকতে পারে। যেমন কিছু ফাঙ্গাস রয়েছে যারা হচ্ছে প্যারাসাইট, অর্থাৎ প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন শো করে। পরজীবী বা প্যারাসাইট বলতে আমরা কাদেরকে বুঝি? পরজীবী বা প্যারাসাইট হচ্ছে তারা যারা কোনো হোস্ট বডির ওপর ইনফেকশন ক্রিয়েট করে এবং হোস্ট বডি থেকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করে নিজে বেনিফিটেড হয়, উল্টে যে হোস্ট বডি তার ক্ষতি করে থাকে। দেখবে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকতে পারে, চামড়ায় বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, নখের কোণাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ঘটিত এই বর্ষাকালেতে রোগ হয়, বা খুব বেশি যারা জল নিয়ে ঘাটাঘাটি করে তাদের এই সমস্ত বিভিন্ন রোগগুলো হয়ে থাকতে পারে। বা এই গরম বা বর্ষাকালের দিকে যে সমস্ত শরীরের বিভিন্ন অংশ, যেমন আর্মপিটস অর গ্রয়িংস রিজিয়ন, যে সমস্ত জায়গাগুলো প্রচণ্ড বেশি ঘামে বা ঘর্ষণ বেশি হয়ে থাকে, সেই সমস্ত জায়গাগুলো ময়েস্ট থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচারও সেই জায়গাতে বেশি হয়ে থাকে। এই মনসুন বা গরম টাইমেতে সেই সমস্ত জায়গায় ফাঙ্গাস ঘটিত বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তাহলে যে সমস্ত ফাঙ্গাস রোগ সৃষ্টি করে এবং পোষক অর্থাৎ হোস্টের বডি থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করে থাকে, তাদেরকে আমরা বলবো প্যারাসাইট বা পরজীবী। আর নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্যাপ্রোফাইট বা স্যাপ্রোট্রপিক মোড অফ নিউট্রিশন কিছু ফাঙ্গাস শো করে থাকতে পারে। স্যাপ্রোট্রপিক মোড অফ নিউট্রিশন বলতে কি, ওই যে পচা গলা জিনিস থেকে খাবার সংগ্রহ করা, অর্থাৎ যাদেরকে আমরা বলতে পারি মৃতজীবী। ওই যে ফাঙ্গাস একটু আগে যেটা ডিসকাস করছিলাম, যে পাউরুটি পড়ে রয়েছে দুদিন ধরে পচছে, কোনো ফলমূল পড়ে রয়েছে দুদিন ধরে পচছে, তার উপর আস্তে আস্তে ফাঙ্গাস গ্রো করছে। তো এরা সব কিন্তু হবে কি স্যাপ্রোফাইট অর্থাৎ মৃতজীবী। এছাড়াও আরও এক ধরনের মোড অফ নিউট্রিশন ফাঙ্গাসের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সিম্বায়োটিক। সিম্বায়োটিক অর্থাৎ হচ্ছে মিথজীবী। মিথজীবী বলতে কেমন বোঝাবো? মিথজীবী বা সিম্বায়োসিস, এই যে সম্পর্কটা একটু অন্যরকম। কীরকম এক্ষেত্রে সম্পর্ক? মানে ওই পরীক্ষাতে আর কি বন্ধুর সঙ্গে ডিল হয়ে যায় একরকম, যে আমি তোকে 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখাবো, তুই আমাকে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলোকে দেখিয়ে দিবি। তো এই যে একটা সম্পর্ক, যেখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং দুজনেই বেনিফিটেড হচ্ছে একে অপরের দ্বারা, তাকে বলা হচ্ছে মিথজীবিতা বা সিম্বায়োসিস। তো ফাঙ্গাস কিন্তু খুব সুন্দর মিথজীবীর ভূমিকা পালন করে থাকতে পারে। যেমন কিছু ফাঙ্গাস রয়েছে যেখানেতে ফাঙ্গি অ্যালগি অর্থাৎ হচ্ছে শৈবালের সঙ্গে
মিথজীবিতা বা এই সম্পর্কতে লিপ্ত হয়ে থাকতে পারে। তার বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে লাইকেন। লাইকেন বলতে আমরা সেই গাছের ট্রাঙ্কের ওপর, মানে গাছের স্টেমের ওপরেতে দেখবো হালকা সাদা সাদা সবুজ সবুজ যে ছোপ ছোপ মতো জিনিসগুলো হয়ে থাকে, সেগুলো হচ্ছে লাইকেন। এবং স্পেশালি গ্রামের দিক করে একটুখানি গেলে বা পাহাড়ি অঞ্চলে গেলে লাইকেন খুব ভালো করে দেখতে পাওয়া যায়, কারণ লাইকেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড সেন্সিটিভ। লাইকেন সালফার ডাইঅক্সাইড সেন্সিটিভ। গাড়ি থেকে যে এক্সস্ট পাইপ থেকে যে ধোঁয়াটা বেরোয় সেখানে প্রচুর সালফার ডাইঅক্সাইড থাকে, এবং সেই সালফার ডাইঅক্সাইডের অ্যামাউন্ট যদি অ্যাটমসফিয়ারে বেশি থাকে তাহলে সেখানে লাইকেন খুব একটা গ্রো করে না। সেই জন্য একটু বেশ ফ্রেশ এনভায়রনমেন্ট যেখানেতে রয়েছে, শহর থেকে একটু দূরে গাছের গায়েতে কিংবা পাথরের ওপর ওই হালকা সাদা সাদা বা সবুজ সবুজ ছোপ ছোপ যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে লাইকেন। লাইকেনের মধ্যে তুমি ফাঙ্গিও দেখতে পাবে, আবার অ্যালগিও দেখতে পাবে। ফাঙ্গাল যে পার্টটা লাইকেনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এই ফাঙ্গাল পার্টটাকে বলা হয় থাকে মাইকোবায়োন্ট পার্ট, মাইকোবায়োন্ট পার্ট। আর যে অ্যালগাল পার্টটা লাইকেনের মধ্যে রয়েছে এটাকে বলবো হচ্ছে ফাইকোবায়োন্ট পার্ট। তাহলে লাইকেনের মধ্যে দুটো অংশ, ফাঙ্গাল পার্ট মাইকোবায়োন্ট এবং অ্যালগাল পার্ট, অর্থাৎ যেটাকে বলবো হচ্ছে ফাইকোবায়োন্ট পার্ট। এছাড়াও ফাঙ্গি বিভিন্ন ধরনের আদার্স প্লান্ট রয়েছে, যেমন হচ্ছে খুব পপুলার একটি জিমনোস্পার্ম পাইন গাছ। পাইন গাছের যে শিকড়, সেই শিকড়েতে ফাঙ্গি কিন্তু অবস্থান করে থাকে। বেশ কিছু ফাঙ্গাস রয়েছে যারা পাইন গাছের শেকড়েতে থাকে। পাইন গাছের শেকড় থেকে সেখান থেকে ওরা খাবার দাবার নিউট্রিয়েন্ট কিছু অ্যাবজর্ব করে, সেখানেতে ভালো করে বসবাস করে। উল্টে পাইন গাছের যে গ্রোথ এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে। তো সেই সমস্ত পাইন গাছের গোড়ায় যে সমস্ত ফাঙ্গাসগুলো দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলে থাকি মাইকোরাইজা। মাইকোরাইজা তাহলে পাইন থেকে নিউট্রিয়েন্ট নিচ্ছে, শেল্টার নিচ্ছে, উল্টে পাইনের গ্রোথে হেল্প করছে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে হেল্প করছে, বিভিন্ন রকম ডিজিজ ইনফেকশনের হাত থেকে পাইনকে রক্ষা করছে। আবার এদিকে আমি যদি আবার লাইকেনেতে ফিরে আসি, সেখানেতে দেখব যে অ্যালগি তো গ্রিনিশ পার্ট, এর মধ্যে ক্লোরোফিল আছে। সানলাইটের হেল্পে ফটোসিনথেসিস করে খাবার বানিয়ে কাকে দিচ্ছে? ফাঙ্গিকে দিচ্ছে। আর ফাঙ্গি কি করছে? মাটি থেকে নিউট্রিয়েন্ট অ্যান্ড ওয়াটার কালেক্ট করে কাকে দিচ্ছে? অ্যালগিকে দিচ্ছে। তো এইভাবে পাইনের সঙ্গে বিভিন্ন ফাঙ্গাস, যেগুলোকে আমরা মাইকোরাইজা বলছি, সেটা একটা ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বেনিফিশিয়াল কাইন্ড অফ একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে, যেটা সিম্বায়োসিসের একটা গ্রেট এক্সাম্পল। আবার এদিকে আমরা লাইকেনেও দেখলাম যেখানেতে অ্যালগির সঙ্গে ফাঙ্গি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বেনিফিশিয়াল সম্পর্কে লিপ্ত হয়েছে, যেটা আর একটা মিথজীবিতা বা সিম্বায়োটিকের বেস্ট এক্সাম্পল। এবার আমরা ডিসকাস করব যে সাধারণত ফাঙ্গি কোন কোন এলাকাতে পাওয়া গিয়ে থাকে। ফাঙ্গিকে আমরা বলে থাকি কসমোপলিটন। কসমোপলিটন কথাটা কেন বলছি আমরা ফাঙ্গির ক্ষেত্রে? বিকজ কসমোপলিটন এই কারণে বলছি, সব জায়গায় ফাঙ্গি পাওয়া যায়। আমি যে দাঁড়িয়ে এই ঘরটাতে ভিডিও বানাচ্ছি, এখানেতেও কিন্তু ফাঙ্গি রয়েছে। যদি এক টুকরো পাউরুটি এখানেতে রেখে দিই এবং দুদিন পর যদি সেটা পচে, ওপরে তো ওই সাদা সাদা বা ওই কালচে মতো যে আস্তরণ আর কি, পাউডারি লেয়ার, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফাঙ্গি কিন্তু সর্বত্র রয়েছে, মাটিতে রয়েছে, এয়ারে রয়েছে, সর্বত্র রয়েছে। সেই জন্য ফাঙ্গির জন্য আমরা একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে কি কসমোপলিটন। ওকে, এইবার ফাঙ্গির দেহ কেমন হয়ে থাকে? আমরা তো ফাঙ্গি নিয়ে কিছু ইনফরমেশন পেলাম যে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে গ্রো করে থাকে। এরা হেটেরোট্রফ টাইপের হয়ে থাকতে পারে, এদেরকে সবসময় খাবার কামিয়ে খেতে হয়, নিজে নিজে খাবার এরা বানাতে পারে না ডেফিনেটলি। ফাঙ্গাসের দেহ তৈরি হয়ে থাকে কিছু সুতোর মতো অংশ দিয়ে। দেখে নেওয়া যাক সেই সুতোর মতো অংশগুলো কেমন হয়ে থাকে। এই যে সুতোর মতো অংশ থাকে, এরকম কিছু সুতোর মতো অংশ নিয়ে ফাঙ্গাসের দেহ তৈরি হয়। এই সুতোর মতো যে অংশ, এটাকে বলা হয়ে থাকে হাইফা। এটা হচ্ছে সিঙ্গুলার ফ্রম হাইফা, প্লুরালে হচ্ছে হাইফি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাইটোপ্লাজমের একটা টিউব রয়েছে, এবং সাইটোপ্লাজমের টিউবটার মাঝে মাঝে এরকম পার্টিশন ওয়াল ক্রিয়েট হয়েছে। এই যে পার্টিশন ওয়ালগুলো ক্রিয়েট হয়েছে, তার ভেতরে রয়েছে একটা করে নিউক্লিয়াস। ওকে, এগুলো হচ্ছে একটা নিউক্লিয়াস। এই পার্টিশন ওয়াল যেটা রয়েছে এটাকে বলে সেপ্টাম, এটাকে বলবো আমরা সেপ্টাম।
তাহলে হাইফার ভেতরেতে সেলুলার কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের এক একটা ইউনিট ভাগ হয়ে গেছে পার্টিশন ওয়াল অর্থাৎ সেপ্টাম দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি এই হাইফার ওপরেতে একটা কাভারিং দেখতে পাওয়া যায়। এই কাভারিংটা যেটা রয়েছে, এই কাভারিংটাকে বলা হয়ে থাকে কাইটিন। কাইটিন কাভারিং দিয়ে তৈরি হচ্ছে হাইফা। ওকে, এবারে এরকম সুতোর মতো অংশগুলো অর্থাৎ হাইফা, যাকে প্লুরালেতে বলছি হাইফি, এগুলো যদি একে অপরের সঙ্গে এইভাবে জড়িয়ে গিয়ে একটা নেটওয়ার্ক বা জালের মতো অংশ তৈরি করে, তখন এই নেটওয়ার্কটাকে বলা হয়ে থাকে মাইসেলিয়াম। এটাকে বলবো মাইসেলিয়াম। তাহলে অ্যাকচুয়ালি মাইসেলিয়াম হচ্ছে নেটওয়ার্ক অফ হাইফা অ্যান্ড প্লুরালে হাইফি আর কি। তাহলে হাইফির যে নেটওয়ার্কটাকে আমরা বলবো মাইসেলিয়াম। মানে আমাদের ওই কমন যে ফাঙ্গাস আর কি, মাশরুমের দেহর ভেতরেতে তার মানে এরকম অনেক সুতোর মতো অংশ যেগুলোকে হাইফি বলছি, সেগুলো মাইসেলিয়াম হিসাবে ভেতরেতে অবস্থান করছে। তাহলে এই ধরনের হাইফি দেখতে পাওয়া যায়। এবার হাইফি বিভিন্ন ধরনের হতে পারে। ধরা যাক এখানে একটা হাইফি আমরা দেখলাম, যেটি হচ্ছে সেপ্টেশন প্রেজেন্ট রয়েছে এই হাইফিতে, সুতরাং এই হাইফিকে আমরা বলবো সেপ্টেট হাইফি, যেহেতু সেপ্টা অর্থাৎ পার্টিশন ওয়াল প্রেজেন্ট রয়েছে। আবার এমনও হতে পারে যে শুধুমাত্র সুতোর মতো তো রয়েছে, আবার ব্রাঞ্চিং হয়েছে, অর্থাৎ এইরকম ব্রাঞ্চড হাইফিও কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। তাহলে এটাকে কি বলবো? সেপ্টেড ব্রাঞ্চড হাইফি। আবার এমন হতে পারে সরু টিউবের মতো হাইফা একখানা, কিন্তু ভেতরেতে কোনো পার্টিশন ওয়াল প্রেজেন্ট নেই। মানে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, কিন্তু এখানে যেমন পার্টিশন ওয়াল দেখতে পাচ্ছিলাম, এখানে কোনো পার্টিশন ওয়াল প্রেজেন্ট নেই। এইরকম যদি হাইফা দেখতে পাই, তখন সেটাকে কি বলবো? এসেপ্টেড হাইফা। এবার এই যে এসেপ্টেড হাইফা হুইচ অ্যাকচুয়ালি অ্যাপিয়ারিং লাইক এ টিউব, যার ভেতরে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস একটার পর একটা রয়েছে, এর জন্য একটা স্পেশাল টার্ম ইউজ করা হয়, যাকে আমরা বলি সিনোসাইটিক হাইফা। সিনোসাইটিক যে হাইফিগুলো, তার ভেতরেতে কোনো সেপ্টেশন কিন্তু প্রেজেন্ট থাকে না। তাহলে ফার্স্ট অফ অল কি কি শিখলাম এখান থেকে? ফাঙ্গাসের দেহ তৈরি হয় কিছু সুতোর মতো অংশ দিয়ে। সুতোর মতো অংশগুলোর মাঝে মাঝে হতে পারে এরকম সেপ্টেশন ওয়াল রয়েছে। সেপ্টেশন ওয়াল যেগুলো প্রেজেন্ট রয়েছে তাকে বলবো সেপ্টেড হাইফা, প্লুরালে হচ্ছে হাইফি। হাইফির যে নেটওয়ার্ক তাকে বলবো মাইসেলিয়াম, অর্থাৎ ফাঙ্গাসের দেহ মাইসেলিয়াম হাইফি নেটওয়ার্ক দিয়ে তৈরি হয়েছে। আবার এমনও হতে পারে হাইফিতে ব্রাঞ্চিং অনেক প্রেজেন্ট রয়েছে। আবার এমনও হতে পারে যে সেপ্টেশন প্রেজেন্ট নেই, অর্থাৎ এসেপ্টেড, যাকে আমরা বলছি সিনোসাইটিক হাইফি। আচ্ছা, এবার কথা বলবো ফাঙ্গাসের মোড অফ রিপ্রোডাকশন সম্পর্কে, অর্থাৎ ফাঙ্গাস কিভাবে জনন সম্পন্ন করে। ফাঙ্গাস এসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন যথারীতি অযৌন জনন এবং যৌন জনন দুটোই সম্পন্ন করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ এসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে যে ভেজিটেটিভ মোড অফ রিপ্রোডাকশন, যাকে আমরা অঙ্গজ জনন বলে থাকি, সেটাও সম্পন্ন করে। তো কিভাবে করে দেখা যাক। ফাঙ্গাসের অঙ্গজ জনন, অঙ্গজ জনন অর্থাৎ ভেজিটেটিভ মোড অফ রিপ্রোডাকশন কিভাবে সম্পন্ন করছে? এটা হচ্ছে একটি ফাঙ্গাল হাইফি। ফাঙ্গাল হাইফিতে যদি কোনোভাবে কোথাও প্রেশার ক্রিয়েট হয় বা যেভাবেই হোক, ফাঙ্গাল হাইফিটা যদি দু তিনটে টুকরোতে ভেঙে যায়, অর্থাৎ দুটো ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হয়ে গেল, এই দুটো ফ্র্যাগমেন্ট থেকে কি হতে পারে? নতুনভাবে নিউ ফাঙ্গাল হাইফি তৈরি হতে পারে এবং সেই নিউ ফাঙ্গাল হাইফি থেকে নতুনভাবে ফাঙ্গাস গ্রো করতে পারে। একে বলা হচ্ছে কি? ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি, অর্থাৎ খণ্ডীভবন। তাহলে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবনের মাধ্যমেও কিন্তু ফাঙ্গাস অঙ্গজ জনন সম্পন্ন করে থাকতে পারে। নেক্সট কি? আমরা ইস্টের ক্ষেত্রে দেখেছি
যে ছোট্ট একটি বার্ড তৈরি হয় বা কোরক তৈরি হয়, এই বার্ড বা কোরকের সাহায্যে ইস্ট অঙ্গজজনন সম্পন্ন করে থাকতে পারে। তাহলে এইভাবে বাডিং অর্থাৎ কোরকোদ্গমের মাধ্যমেও কিন্তু ফাঙ্গাস অঙ্গজজনন সম্পন্ন করে থাকতে পারে। এইবার এসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের জন্য ফ্র্যাগমেন্টেশন বার্ডিং ছাড়াও ফাঙ্গাস বিভিন্ন ধরনের স্পোর ফরমেশন করে থাকতে পারে। সেই সমস্ত এসেক্সুয়াল স্পোরের মাধ্যমেও কিন্তু ফাঙ্গাস অঙ্গজজনন সম্পন্ন। বিভিন্ন ধরনের এসেক্সুয়াল স্পোর তার মাধ্যমেও কিন্তু ফাঙ্গাস এসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন সম্পন্ন করে থাকতে পারে। যেমন ধরা যাক এটা হচ্ছে একটি ফাঙ্গাল হাইফি, এরকম ফাঙ্গাল হাইফিগুলো হয়তো প্রেজেন্ট রয়েছে কোনো জায়গাতে। এখান থেকে একটি ফাঙ্গাল হাইফি এরকম ওপর দিকে আস্তে আস্তে উঠে যাবে এবং তারপর তার মাথাতে তৈরি হবে এরকম একটা বেলুনের মতো স্যাক লাইক স্ট্রাকচার। তাহলে এই যে ফাঙ্গাল হাইফিগুলো রয়েছে তার মধ্যে কোনো একটা ফাঙ্গাল হাইফি স্পেশালাইজড হবে অ্যান্ড মডিফাইড হয়ে ওপর দিকে উঠে যাবে। তার মাথায় তৈরি হলো একটা বেলুনের মতো স্ট্রাকচার। এই বেলুনের মতো যে স্ট্রাকচারটা রয়েছে স্যাক লাইক স্ট্রাকচার, তার ভেতরেতে প্রচুর স্পোর বা রেণু তৈরি হয়। তাহলে যে হাইফিটা এই স্পোর বিয়ারিং স্যাক লাইক স্ট্রাকচারকে ধরে রয়েছে এই হাইফিটাকে বলা হয় তাকে স্পোরাঞ্জিওফোর। স্পোরাঞ্জিওফোর। আর যে স্যাক লাইক স্ট্রাকচারটার ভেতরেতে স্পোরগুলো প্রেজেন্ট রয়েছে তাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর এর ভেতরেতে রয়েছে স্পোর্স। ওকে, নাও এই যে স্পোরগুলো, এই স্পোরগুলোর মধ্যে কিছু রয়েছে এসেক্সুয়াল স্পোর, আবার আমরা পরে ডিসকাস করব কিছু সেক্সুয়াল স্পোর্স। আগে আমরা এসেক্সুয়াল স্পোরগুলো নিয়ে দুটো কথা বলে নিই। বিভিন্ন ধরনের এসেক্সুয়াল স্পোর ফাঙ্গাসের মধ্যে প্রেজেন্ট রয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল কিছু স্পোর রয়েছে যাতে এরকম ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যাচ্ছে, একে বলবো কি, একে বলবো জু স্পোর। অর্থাৎ স্পোরেঞ্জিয়ামের ভেতরেতে এই যদি স্পোরেঞ্জিয়াম হয় এর ভেতরেতে এরকম জু স্পোর প্রেজেন্ট থাকতে পারে। ওকে, আবার কিছু স্পোর রয়েছে যে স্পোরেতে কোনো ফ্ল্যাজেলা প্রেজেন্ট নেই, একে বলে অ্যাপ্লানোস্পোর। স্পোরেঞ্জিয়ামের ভেতরেতে এরকম অ্যাপ্লানোস্পোর প্রেজেন্ট থাকতে পারে। তাহলে জু স্পোরের মধ্যে ফ্ল্যাজেলা রয়েছে, অর্থাৎ এই ধরনের স্পোর কিন্তু মুভেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে জু স্পোর হচ্ছে মুভ করতে পারে, অর্থাৎ একে বলবো মোটাইল স্পোর। আর অ্যাপ্লানোস্পোর কিন্তু মুভেবল নয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, সেই জন্য এটা হচ্ছে নন মোটাইল স্পোর। নন মোটাইল স্পোর। কিন্তু দুটো ক্ষেত্রেই দেখছি, সেটা জু স্পোর হোক বা অ্যাপ্লানোস্পোর হোক, এই স্পোরগুলো কিন্তু এই স্পোরেঞ্জিয়ামের মতো যে স্ট্রাকচার, একটা থলির মতো একটা স্ট্রাকচারের ভেতরে প্রেজেন্ট রয়েছে। তাহলে এই দুটো স্পোরকে কি বলতে পারি? এন্ডোজেনাসলি প্রডিউসড স্পোর। এন্ডোজেনাসলি প্রডিউসড স্পোর্স। কেন এন্ডোজেনাসলি? এন্ডো মানে হচ্ছে ভেতরেতে, আর ভেতরেতে এগুলো জেনারেট হয়েছে। কার ভেতরে জেনারেট হয়েছে? স্পোরেঞ্জিয়ামের ভেতরে জেনারেট হয়েছে, সেই জন্য একে বলছি এন্ডোজেনাসলি প্রডিউসড স্পোর। এবার যদি কোনো স্পোর স্পোরেঞ্জিয়ামের বাইরে তৈরি হতো, উইদাউট স্পোরেঞ্জিয়াম গ্রো করতো, তাহলে তাকে কি বলতাম? এক্সোজেনাসলি প্রডিউসড স্পোর। যেমন অ্যাজ ফর এক্সাম্পল পেনিসিলিয়াম। হয়তো কোনো কমলা লেবুর 2 দিন 3 দিন পড়ে রয়েছে বা কোনো লেবু পড়ে রয়েছে, তার গায়েতে হয়তো একটা হালকা সবুজ এবং হলদেটে একটা কিছু ছত্রাক তৈরি হয়েছে। হাই পসিবিলিটি যে এই ছত্রাকটা হচ্ছে পেনিসিলিয়াম। তো পেনিসিলিয়ামের যদি কথা বলি সেক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? এগুলো হচ্ছে পেনিসিলিয়ামের সাপোজ হাইফি এভাবে প্রেজেন্ট রয়েছে। পেনিসিলিয়ামের কোনো একটা হাইফি অপর দিকে এভাবে উঠলো এবং হাইফির ভেতরে যে সেলুলার স্ট্রাকচারসগুলো রয়েছে, যেগুলো সেপ্টাম দিয়ে আর কি সেপারেটেড ফ্রম ইচ আদার, এই সেলুলার ইচ অ্যান্ড এভরি সেলুলার স্ট্রাকচারগুলো স্পোরেতে মডিফাই হতে স্টার্ট করলো। অর্থাৎ
ওপরের একদম যে স্ট্রাকচারটা রয়েছে সেলুলার স্ট্রাকচার, সেটা একটা স্পোর ফর্মেশন করলো, তার নিচে আর একটা সেলুলার স্ট্রাকচার একটা স্পোর ফর্মেশন করলো, তার নিচে সেলুলার স্ট্রাকচারটা স্পোর ফর্মেশন করলো। তাহলে এইভাবে একটার পর একটা স্পোর কিন্তু তৈরি হলো। কিন্তু এখানেতে কোনো রকম স্পোরেঞ্জিয়ামের ফর্মেশন হয়নি। স্পোরেঞ্জিয়ামের ফর্মেশন হচ্ছে না বলে এই সমস্ত স্পোরগুলোকে কি বলবো? এক্সোজেনাসলি প্রডিউস স্পোর। exogenously produced. Okay, now এই যে পেনিসিলিয়ামের ক্ষেত্রে যে স্পোরগুলো তৈরি হয়েছে, যেগুলো একটার পর একটা স্ট্যাকের মতো রয়েছে, এগুলোকে বলা হয়ে থাকে কি? কনিডিয়া। দিজ আর কল্ড কনিডিয়া। তাহলে কনিডিয়া আমরা দেখতে পাই পেনিসিলিয়ামের মধ্যে। পেনিসিলিয়ামে আমরা কনিডিয়া দেখতে পাই, যেটা এক্সোজেনাসলি প্রডিউস স্পোর। আবার এমন হতে পারে হয়তো এইভাবে হাইফি প্রেজেন্ট রয়েছে একটা, মাঝে হয়তো কোনো একটা সেল, হাইফির মাঝে কোনো একটা সেল এরকম স্পোরে কনভার্ট হয়ে গেল, তার পাশে হয়তো আরো একটা সেল স্পোরে কনভার্ট হয়ে গেল। তাহলে এই ধরনের স্পোরও কিন্তু কোনো রকম স্পোরেঞ্জিয়াম প্রেজেন্ট নেই। এই ধরনের স্পোরকে কি বলবো? ক্ল্যামাইডোস্পোর। ক্ল্যামাইডোস্পোর। এইভাবে ক্ল্যামাইডোস্পোরের মতো আরেকটু থিক ওয়াল্ড এবং একটু চৌকো মতো দেখতে যদি আর এক ধরনের স্পোর রয়েছে, যাকে বলে ওইডিয়া। তাহলে এরকম জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, এগুলো হচ্ছে এন্ডোজেনাসলি প্রডিউস স্পোর, বাট এগুলো সব কিন্তু এসেক্সুয়াল স্পোর। কেন এসেক্সুয়াল স্পোর? বিকজ হাইফির মধ্যে যে সেলুলার স্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলোই ফার্দার মডিফিকেশনের মাধ্যমে এই সমস্ত স্পোরগুলো তৈরি হচ্ছে। এখানে কোনো রকম গ্যামেটেঞ্জিয়াল কন্ট্যাক্ট অ্যান্ড অল দোজ স্টাফ এগুলো কিছু কিন্তু প্রেজেন্ট নেই। আবার কিছু স্পোর রয়েছে যেগুলো উইদাউট এনি স্পোরেঞ্জিয়াম গ্রো করছে, এগুলোও কিন্তু এসেক্সুয়াল স্পোর। তাহলে কনিডিয়া, ওয়েডিয়া, ক্ল্যামাইডোস্পোর, এগুলো সব কিন্তু এসেক্সুয়াল স্পোরের এক্সাম্পল। এখানে যে কটা রয়েছে সমস্ত কটা হচ্ছে এসেক্সুয়াল স্পোরের এক্সাম্পল। এবার আমরা দেখব ফাঙ্গাসের ক্ষেত্রে মোড অফ রিপ্রোডাকশন কিন্তু সেক্সুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন ফাঙ্গাসের মধ্যে কিরকম হতে পারে। ফাঙ্গাসের সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের জন্য আমরা কোনো একটা পার্টিকুলার টাইপ অফ ফাঙ্গাসের দুটো হাইফিকে বেছে নিলাম। হয়তো এটা একটা হাইফি প্রেজেন্ট রয়েছে, ফাঙ্গাল হাইফি, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ফাঙ্গাল হাইফি। ওকে, নাও এটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখানে তো মেল আর ফিমেল ওভাবে বলতে পারবো না, বাট জেনেটিক্যাল স্ট্রেনের পয়েন্ট অফ ভিউ থেকে একটাকে প্লাস হয়তো মেল হিসাবে আইডেন্টিফাই করলাম, আর একটাকে ফিমেল হিসাবে আমরা ধরে নিলাম। এবার এক্ষেত্রে কি হয়, এই যে মেল অ্যান্ড ফিমেল যে দুটো স্ট্রেন রয়েছে, মানে দুটো জেনেটিক্যালি ডিফারেন্ট দুটি ফাঙ্গি বিলং টু দ্য সেম টাইপ, দে কাম ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। দুটো ফাঙ্গি একে অপরের কন্ট্যাক্টে এলো, অ্যান্ড কন্ট্যাক্টে আসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কানেকশন তৈরি হলো। হাইফির মধ্যে যে কানেকশন, সেই কানেকশন তৈরি হলো। তাহলে মাঝের যে পয়েন্টে কানেকশনটা তৈরি হচ্ছে, এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টেতে কি হচ্ছে? সাইটোপ্লাজমগুলো একে অপরের সঙ্গে মিক্সিং আপ হচ্ছে, মানে প্লাস স্ট্রেন থেকে সাইটোপ্লাজম এবং মাইনাস স্ট্রেন থেকে সাইটোপ্লাজম, এগুলোর মিক্স আপ হচ্ছে। তাহলে এই প্লাস এন্ড মাইনাস স্ট্রেনের যে সাইটোপ্লাজমের মিক্সিং আপ, একে কি বলবো? একে বলবো প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি। গ্যামি কথার অর্থ হচ্ছে বিবাহ, তাহলে সাইটোপ্লাজমের বিবাহ হচ্ছে, যাকে বলা যেতে পারে প্লাজমোগ্যামি। দেন আফটার দ্যাট তারপর কি? যে পয়েন্টে সাইটোপ্লাজমের মিক্সিং আপ হলো, অর্থাৎ প্লাজমোগ্যামি হলো, সেখানেতে ওই দুটো পার্টিকুলার সেলের নিউক্লিয়াস দে কাম ক্লোজ টু ইচ আদার। দুটো নিউক্লিয়াস একে অপরের কাছাকাছি এলো, কিন্তু দুটো নিউক্লিয়াস এখনো পর্যন্ত কিন্তু ফিউজ করেনি একে অপরের সঙ্গে। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলি, এই যে প্লাস স্ট্রেন নিয়েছি এটাও হ্যাপ্লয়েড, মাইনাস স্ট্রেন যেটা নিয়েছি ফাঙ্গাল হাইফি, এটাও কিন্তু হ্যাপ্লয়েড। মানে দুটো হ্যাপ্লয়েড বডির মধ্যে কিন্তু এখানেতে মিলনটা হচ্ছে।
তাহলে এখানে এই যে দুটো নিউক্লিয়াস রয়েছে, এই দুটো নিউক্লিয়াসও কি তাহলে হ্যাপ্লয়েড, বাট একই হাইফাল স্ট্রাকচার মধ্যে দুটো নিউক্লিয়াস, দে কাম ক্লোজ টু ইচ আদার। তাহলে একে কিভাবে লিখবো? হ্যাপ্লয়েড নিউক্লিয়াস প্লাস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, এইভাবে প্রেজেন্ট রয়েছে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একে অপরের পুরো কাছাকাছি হিসাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি ডাইক্যারিওফেজ, ডাইক্যারিওফেজ। তাহলে ফার্স্ট অফ অল দুটো ডিফারেন্ট স্ট্রেন কাম ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, তাদের সাইটোপ্লাজমের মিক্সিং আপ হচ্ছে, যেটাকে বলছি প্লাজমোগ্যামি। দেন দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিশে যাচ্ছে না বাট ক্লোজলি প্রেজেন্ট থাকছে, যাকে বলছি ডাইক্যারিওফেজ। কিছু কিছু ফাঙ্গাসের গ্রুপ রয়েছে যে ক্ষেত্রে এই ডাইক্যারিওফেজটা খুব বেশি ম্যাটার করছে, যেমন বেসিডিওমাইসিটিস, মানে ওই ব্যাঙের ছাতা টাইপ অফ যে সমস্ত ফাঙ্গাস রয়েছে তাদের এই ডাইক্যারিওফেজের যে হাইফিটা থাকে সেখান থেকে ফ্রুটিং বডি অর্থাৎ ফলদেহ তৈরি হতে পারে। আবার কিছু কিছু ফাঙ্গাসের ক্ষেত্রে ডাইক্যারিওফেজটা খুব সামান্য অল্প সময়ের জন্য বিলং করতে পারে। নেক্সট তারপর ডাইক্যারিওফেজের দুটো নিউক্লিয়াস এবার কিন্তু একে অপরের সঙ্গে ফিউশন হয়ে গেল। তাহলে প্লাস এন্ড মাইনাস স্ট্রেনের নিউক্লিয়াসের ফিউশন হলো, জাস্ট লাইক গ্যামেটিক ফিউশনের মতো, অর্থাৎ ফার্টিলাইজেশন টাইপ অফ থিং। তাহলে এখানেতে দুটো ক্যারিয়ন অর্থাৎ দুটো নিউক্লিয়াসের ফিউশন বা বিবাহ হলো। বিবাহকে কি বললাম একটু আগে? গ্যামি, আর নিউক্লিয়াস হচ্ছে ক্যারিয়ন। তাহলে দুটো নিউক্লিয়াসের বিবাহ অর্থাৎ ক্যারিওগ্যামি সম্পন্ন হলো। তাহলে পয়েন্ট নাম্বার 3-তে আসবে ক্যারিওগ্যামি, ক্যারিওগ্যামি, fusion of nucleus of two nuclei. ওকে, দেন এই যে মিডলের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, যে স্ট্রাকচারের প্লয়েডি লেভেল কিন্তু এখন ডিপ্লয়েড, কারণ দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের ফিউশন হয়ে ক্যারিওগ্যামি হয়েছে এবং যে স্ট্রাকচারটা আমি পেয়েছি সেটা কিন্তু এখন ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড যে স্ট্রাকচারটা রয়েছে এর এবার কি হবে? মিওসিস সেল ডিভিশন। তাহলে মিওসিস সেল ডিভিশন, মিওসিস 1 এর পর হচ্ছে দুটো সেল অ্যান্ড সেখান থেকে হচ্ছে কি চারটে সেল। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আফটার মিওসিস চারটে নিউক্লিয়াস আর সেলুলার স্ট্রাকচার পাচ্ছি। প্রত্যেকটা সেলুলার স্ট্রাকচার যখন ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন পাচ্ছে তখন সেই ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনেতে এসে গ্রো করছে প্রপারলি অ্যান্ড ফাঙ্গাল হাইফি তৈরি করছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম ফাঙ্গাসের সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের থ্রুতে একটা লাইফ সাইকেল, যে লাইফ সাইকেল 3টে ভাইটাল স্টেজ রয়েছে, প্লাজমোগ্যামি, দেন ডাইক্যারিওফেজ যেটা ফাঙ্গাসের সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনেতে আমরা পাচ্ছি এক্সেপশনালি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে পাচ্ছি ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামির পর তৈরি হচ্ছে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস, তার মিওসিস হচ্ছে, অ্যান্ড মিওসিসের পর সেখান থেকে আবার হ্যাপ্লয়েড ম্যাচিওর ফাঙ্গাল হাইফির ফর্মেশন হচ্ছে। সো এটা হচ্ছে সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের লাইফ সাইকেল।